আমার উচ্চশিক্ষিত ব্যাংকার স্বামী যখন তার সহকর্মীর প্রেমে পড়ল, যতটা না দুঃখ পেলাম তার চেয়ে অনেক বেশি অবাকে হলাম। মাঝারি উচ্চতার শ্যামলা বর্ণের মানুষ, বয়সের সাথে পাল্লা দিয়ে ভুঁড়িটা বেড়ে চলেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ। দুই ছেলের বাপ, মানুষটার প্রেমে পড়বে কে? পাশের বাসার বৌদি ব্যাপারটা আমাকে চমৎকার বুঝিয়ে দিল। দুজনে পার্কে বসে বাদাম খাওয়া, হাতে হাত ধরে রিকশায় ঘুরে বেড়ানোর মতো প্রেমের বয়স যে কাটিয়ে এসেছে ১.৫ যুগ আগে। এই বয়সে আর প্রেম হয় না, হয় পরকীয়া। কাউকে ভালো লাগলো, তারও আপত্তি নেই, অতঃপর তাকে নিয়ে বিছানায় চলে যায়। এতটুকু শুনে কানে হাত চাপা দিলাম। একজন মেয়ে বিয়ের পর হাতের মেহেদির রং না শুকাতেই বিশ্বাস করতে শুরু করে তার স্বামীর ভেতর বাহির তার মতো করে আর কেউ জানে না। আমিও তাই বিশ্বাস করতাম। রাস্তাঘাটে বিভিন্ন পার্টিতে কত মেয়ে ঘুরে বেড়ায়, কখনো দেখিনি সে একবারের বেশি দুবার কোনো মেয়ের দিকে তাকাচ্ছে। কাজ করার সময় আনুর মার শরীরের কাপড় ঠিক থাকে না, আমার সাহেব মগ্ন হয়ে পেপার পড়েন, কে কী করছে তা দেখার প্রয়োজন বোধ করে না। অন্যের কথা বাদই দিলাম, ১৩ বছর ধরে এক ছাদের নিচে বাস করছি। বিয়ের আগে পাড়ার ছেলেদের কাছ থেকে কত যে চিঠি পেতাম, আমার স্বামী কোনো দিন বলেনি তোমাকে তো সুন্দর লাগছে। সে মানুষটা হুট করে রূপ দেখে কারো প্রেমে পড়ে গেল, এই ব্যাপারটা না মানতে কষ্ট হয়। ঘটনা জানতে পারি মাসখানেক আগে। তার অফিসের এক কলিগের সাথে রাস্তায় দেখা। ভদ্রলোক কিছুতেই কফি না খাইয়ে ছাড়বেন না। কফিতে ছোট চুমুক দিয়ে ভদ্রলোক বললেন, বৌদি, স্যারের দিকে একটু নজর রাখবেন। কেন বলুন তো? কথাটা আপনাকে ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। সংকোচ করবেন না প্লিজ। অফিসের নতুন একটা মেয়ে ক্যাশিয়ার হিসেবে জয়েন করেছে। লম্বা ঢ্যাংরা চেহারা মেয়েটার স্যারের সাথে বেশি মাখামাখি শুরু করেছে। অফিসের গাড়িতে করে প্রায় দুজনেই হাওয়া খেতে যায়। নাম কি মেয়েটার? সুমি। হ্যাঁ, প্রায় দেখি সুমি নামে একটা মেয়ে বারবার ওকে কল করছে। সেদিন ভাত বেড়ে দিলাম, ২ গ্লাস মুখে তুলতে না তুলতে সুমির ফোন। সে খাওয়া ছেড়ে দিয়ে উঠে গেল। ১৫ মিনিট বারান্দায় বকবক করার পর সে ফিরল। জিজ্ঞেস করলাম কে ফোন করেছিল। খাওয়া ছেড়ে উঠে যেতে হলো। আর বলো না, অফিসে একটা নতুন মেয়ে এসেছে, নাম সুমি। কাজের কাজ কিচ্ছু পারে না, খালি ফোন করে বিরক্ত করে। আরেক চামচ ডাল দাও। বৌদি, কিছু ভাবছেন? না, তেমন কিছু না। মেয়েটা কতদিন আগে জয়েন করেছে? তা মাস ৬ হবে। আমি যে আপনাকে জানালাম, আপনি প্লিজ স্যারের সাথে শেয়ার করবেন না। নিতান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাগুলো জানালাম। মাথা খারাপ? ওকে কিছু জানাবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। ওর সাথে এমন ঠুনকো ব্যাপারে কথা বলতে কেমন লজ্জা করছিল। যার প্রতিটা লোমকূপের অস্তিত্ব আমার জানা, তাকে ঘেরা বিশ্বাসে এত সহজে চির ধরেনি। না, তাকে শার্টের ভাঁজে কোনো লম্বা চুল বুঝতে দেখিনি। ফোন কল চেক করিনি, শুধু সেদিন রাতে বুক নাক ঘষতে ঘষতে বলেছিলাম ভালোবাসো। সে হেসে ফেলেছিল, আলতো করে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে উত্তর দিয়েছিল, নীরা, কি বাচ্চামি করছো? আরে উত্তর দাও, তোমার কি মনে হয় ভালোবাসি না? মাথা উঠিয়ে তার চোখে চোখ রেখেছিলাম। চোখের স্বচ্ছবনিতে প্রশান্তির ছোঁয়া। বিশ্বাসে ফাটল ধরেনি। তার ঠিক কিছুদিন পরে মাঝরাতে ঘুম ভাঙল ওর ফোনের শব্দে। সবসময় ওর ফোনে প্রাইভেট দেয়া থাকে, আজ হয়তো ভুলে রিংটোন দিয়েছিল। ঘুম ভেঙে গেল। সে চুপি চুপি পায়ে উঠে ব্যালকনিতে গেল। একটু পর জোরালো হাসির আওয়াজ, হাতে পায়ে নিস্তেজ অনুভূতি। কতদিন পর তাকে এইভাবে হাসতে শুনলাম। ১-২ না, ১ যুগ পর। রাত জাগার পালা শুরু। সে অপেক্ষায় থাকে কারো ফোন কলের। আমি অপেক্ষায় থাকি তার হাসি শোনার। কথা বলা শেষ হলে সে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম হয় না। রাত জাগা দীর্ঘশ্বাস থেকে দীর্ঘতর হয়। তার দৈনিক রুটিন ঠিকভাবেই চলছে। রোজ ঠিক সময়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করছে, আমার সাথে টুকিটাকি প্রয়োজনীয় কথা, বাচ্চাদের স্কুলে ছেড়ে অফিসে যাওয়া, বাড়ি ফিরে বাসি পত্রিকা না ডুবানো, সাথে ১ কাপ আগুন গরম চা। এ তো তার রোজকার রুটিন। সপ্তাহে ২-১ দিন বাড়ি ফিরতে রাত ১০টার উপরে বাজে। সেদিন ফোন করে জানিয়ে দে খেয়ে ফিরবে। তুমি খেয়ে নিও। তুমি কোথায়? বন্ধুদের সাথে হ্যাং আউটে যাচ্ছি। বা কোনো দিন বলে অমুকের বাড়িতে তাস খেলছি। সেই সময়টা বন্ধু বান্ধবীর সাথে সময় কাটায় তা বুঝতে আমার কষ্ট হয় না, তারপরও চুপ থাকি।
বলবো না করেও একদিন বড় দিদিকে জানালাম, বড় দিদি মুখে কুলু পেটে রাখার মানুষ নয়। সে ঠিক জনে জনে প্রচার করে দিল। সেই দিন বিকেলেই মায়ের ফোন, তুই আজই বাড়ি চলে আয়, হারামজাদাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ছি মা, এসব কি বলছো? তুই ওই দুশ্চরিত্রা বেটার ভাত খাবি? ডিভোর্সটা হোক, কড়াই গন্ডায় সব উসুল করে নিব। তোর ছোট মামা বলেছেন নারী নির্যাতনের কেস করবে। আমার মেয়ের জীবন নষ্ট করা অপদার্থ কোথাকার। আমার মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। ডিভোর্স? তার 2 সন্তান আমার গর্ভে ধারণ করেছি। পৃথিবীর কোন আইনে আমি তা অস্বীকার করব? অনেক দিন পর আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখছি। তলপেটের কাছটা মেদ জমেছে, 2 গালে ব্রণের দাগ, চুল ঝরে স্মৃতির প্রস্থ বেড়েই চলছে। সংসার সন্তান সামলে নিজের দিকে নজর দেওয়ার সময় কই? সত্যি তো ডিভোর্সের কথা শোনার পর থেকে আমি শুধু সন্তানদের ভবিষ্যতের কথা ভাবছি। ওর কথা ভাবিনি একবারও। দুজনের দূরত্ব বেড়েছে। শুধু দায় ওর একার কেন হবে? আমারও নিশ্চয়ই। আয়নায় নিজেকে দেখে আর সামলাতে পারলাম না। 2 হাত মুখ ঢেকে মেঝেতে বসে পড়লাম। পরাজিত সৈনিক আমি। এত বছর একই ছাদের নিচে বাস করে আমি তাকে জয় করতে পারলাম না। ছোটটা আমায় মেঝেতে বসে কাঁদতে দেখে অবাক হলো। গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, মা তুমি কাঁদছো কেন? ছোট্ট শরীরটা বুকে চেপে ধরে শান্ত হলাম। আমাকে শক্ত হতে হবে। সোমবারের রাত, মশারি ঠিকঠাক করে তার দিকে তাকালাম। আমার দিকে পেছন ফিরে ঘুমানোর অভিনয় করে বিছানায় শুয়ে আছে। একবার ভাবলাম তার কাঁধ ছুঁয়ে ডেকে বলি, শুনছ? সুমি নামের মেয়েটা দেখতে কেমন? তোমার কাছে ছবি আছে নিশ্চয়ই, একবার দেখাবে? লাইট অফ করে বিছানায় গা রাখলাম। ঘড়ির কাঁটা যখন একটা ছুঁই ছুঁই মেয়েটা ফোন। সে কিছুক্ষণ আমার দিকে পর্যবেক্ষণ করে বিছানা থেকে নামলো। অতি কষ্টের মুহূর্তে তার হাবভাব দেখে আমার হাসি পেল। ছোট্ট বাচ্চারা যেভাবে স্কুল পালিয়ে মজা পায়, ওইভাবে এই বুঝি কোনো মহৎ কাজ করে ফেলল। তার ভাবভঙ্গি ঠিক সেরকম। নিষিদ্ধ জিনিসের কৌতূহল মানুষের জন্মগত স্বভাব। বাচ্চাদের স্কুল বন্ধ, ওদের আর ঘুম ভাঙালাম না। ব্যাগ গুছিয়ে গোসল সেরে নিলাম। ঘর থেকে বেরোবো। এই সময় সে পত্রিকা থেকে মুখ তুলে চাইল, কোথায় যাচ্ছ? তা জেনে তোমার লাভ কি? এসব কী ধরনের কথা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আজ থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে ফোনে কথা বলতে হবে না। বিছানায় শুয়ে আরামে কথা বলো। আমি থাকলে তোমার সমস্যা হয়। আসছি আমি। ভালো থেকো। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলাম। অটোতে উঠার আগে শেষবারের মতো তাকালাম। সে ব্যালকনিতে দাঁড়িয়ে হতভম্বের মতো আমার চলে যাওয়া দেখছে। চাইলে মায়ের বাড়িতে যেতে পারতাম, তা না করে দাদার ফ্ল্যাটে উঠলাম। বৌদি চাকরি করে, সারাদিন ব্যস্ত থাকে, বাড়তি কৌতূহল কম। আমি কোনো খবর না দিয়ে হুট করে এলাম, কিছুই জিজ্ঞেস করলো না। মা দিদির কাছ থেকে শুনে কিছুটা ঘটনা আন্দাজ করতে পেরেছিল। 2 দিন পর খানিকটা ইতস্ত করে দাদা জিজ্ঞেস করলো, আকাশ কল করেছিল? আমি বললাম, ফোন বন্ধ করে রেখেছি। ও দেখো, তোমার যা ভালো মনে হয়। আমি নিশ্চুপ। রাতে ঘুম আসে না, ঘুম ভাঙে অনেক বেলা করে। দিনগুলি চুপচাপ কেটে যায়। আমি শুয়ে বসে নিজের সংসারের কথা ভাবি। অনুর মা আছে, ও নিজের টুকটাক রান্না জানে। বড়টা নিজের হোমওয়ার্ক নিজেই করে, এমনকি খুব শান্ত। খালি গোসল করতে চায় না। ছোটটা কিছুতেই দুধ খেতে চায় না। দুধ না খাওয়া, গোসল না করার মতো ছোটোখাটো ব্যাপারগুলো বাবাদের চোখে পড়ে না। ও ঠিক গুছিয়ে নিবে। 5 দিন চলে গেল। আমি বোকা ভেবেছিলাম আমায় ছাড়া একটা দিনও চলবে না। মাঝরাত, কিছুক্ষণ আগে একরাশ বৃষ্টি হয়ে গেল। আবহাওয়া শীতল, শীত শীত লাগছে। চাদর নেই, গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিলাম। দরজার করাঘাত কাকভেজা হয়ে সে দাঁড়িয়ে আছে। নীরা, বাড়ি চলো। তুমি এত রাতে? বাচ্চাদের কিছু হয়েছে? তুমি বাড়ি চলো। ওদের একা বাড়িতে রেখে এসেছো। ওরা মায়ের বাড়িতে। তুমি যেদিন চলে আসো সেই দিন বিকেলে মা এসে ওদের নিয়ে গেছে। বেশ তো, একা বাসায় তোমার আরও সুবিধা হবে কথা বলার জন্য। চাইলে সুমিকে নিয়ে আসতে পারো। ও আমার মুখ চেপে ধরল। প্লিজ নীরা, চুপ করো। প্রথমবারের মতো আমাকে ক্ষমা করা যায় না? এই শেষবার হলে করা যায়। তোয়ালে এগিয়ে দিলাম। ভালো মতো মাথা মুছে নাও, আমি ব্যাগ গুছিয়ে আসি। পা বাড়াতে সে আমার হাত চেপে ধরল। নীরা, ভাত খাওয়াবে? প্রচণ্ড খিদে পেয়েছে। তারপর ভাইয়ের বাসায় তাকে ভাত খাইয়ে আমরা দুজন আমাদের সুখের গন্তব্যে চলে গেলাম।
ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন।